এনসিপির আতাউল্লাহ কেন গিয়েছিলেন ওইখানে? ওনার ওই ব্রাহ্মণবাড়িয়া 3-এ কি কাজ? তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডার থাকে, মানে বলে কি হবে, ওটা আমাদের কাজ না। যেই মার আপনারা মারতে গেছেন আমাকে, এটা আপনারই বলছেন, আপনি বলছেন। হ্যাঁ, আমাকে মারতে আসলে আমি আমারটা একটু বলি, একটু বলেন। মারতে আসলে মারবো। 2.5 মিনিট এখন একটু টাইম দিতে হবে ভাই, পরের বার। আচ্ছা, তো যেটা হচ্ছে ফ্যাক্ট, ওইখানের ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না। এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন, মারো, আটকেন, প্লিজ আমি আপনার সামনে আপনি ভিডিও ফুটেজটা দিয়েন। হ্যাঁ, ওইখানে আচ্ছা, ওইখানে আপনি দেখেছেন যে রুমিন ফারহানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা করে তার লোকজন, তার ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো, এবং তার কথাই কিন্তু প্রতীয়মান যে তাদের ইন্টারনাল গ্যাঞ্জাম। সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট, এবং সে ওখানে কাজকর্ম করছে, এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি, তাহলে তো আমার এখানেও বসার কথা না হিসাবে, আমরা তো নিবন্ধিত দলই না। তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আচ্ছা প্লিজ আপা, আপনি সিনিয়র, আপনাকে এই সম্মানটুকু আমি করি। আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলুন প্লিজ। এই রাজনৈতিক শিষ্টাচারটা আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, আপনার থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন, কারণ আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ, ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন, আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিংগুলো যে বলছে, এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি, তার আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিন্নির বাচ্চা, ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয়, এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিন্নির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিন্নির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলা হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কীরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম বিরোধিতা করা, তারপরে আচ্ছা উনি কি বলবেন না আমি বলবো, এটা আপনি বলবেন, তাহলে আপনি একটু কন্ট্যাক্ট করেন। এইভাবে তারা যদি এরকম করে ইন্টারাপ্ট করে তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা, উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো। হ্যাঁ, উনার ঢাকায়, চট্টগ্রামে উনাদের আমার কথার টাইমে কেন কথা বলছে ভাই? এটা তো একটা বেসিক ম্যানারিজম। আপনি বলবেন, আমি তো তার থেকে এই বেসিক ম্যানারিজম, এই শিষ্টাচারটা তো এক্সপেক্ট করি। আমি তো সময় কথা বলি। আপনি বলেন কারণ 15 বছর ধরে উনি এরকম করে কথা বলে এসেছেন, এরকম জায়গাগুলো সে মানে ইউজ করেছেন, এবং তার পরবর্তীতে তার নেতাকর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার এরা যখন কোনো কিছুতে আপোষ করে না, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের তাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। তো এই মানুষগুলো তো মানে তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে, তো এরাও তো সমানভাবে দায়ী। টকশোতে 2-1টা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট। আমরা রাজনীতিতে আমরা দেখতেছি, ফকিন্নির বাচ্চা হয়েও আমরা রাজনীতির এই জন্নাতে থাকি, এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে কেউ হইতে পারবে না, তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য?
এটা তো একটা মানে চরম মানে ধন্যবাদ, মানসিক সাইফ। উন্মাসিকতা। সাইফ, আমরা এবং একটু- না আমি আমাকে আমরা এখন আমার এখানে টাইম অনেক যাবো। ইন্টারাপ্ট করতে পারি, এটা তো একটা চরম মানসিক আপনি উন্মাসিকতা। আবার সুযোগ পাবেন, না, না আমি তো হলে শেষ এইখানেই করি, আমি তো শেষ হয়ে শেষ করে যাবে। দিই। আচ্ছা আমাকে আমাকে বলতে দেন। এটা চরম মানসিক উন্মাসিকতা, এটা একটা হাসিনা সিনড্রোম। তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই, হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে। একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না, এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়। তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু। তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি, আমার তো এটা ওইটা, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে, যে ভাষায় কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি, হি ইজ এ জেন্টলম্যান। সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন, উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন? উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো, উনি পুরো বর্ণ বৈষম্য করলো, গায়ের রং নিয়ে কথা বলছে, তার ফিজিক নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে কথা বলছে। তো তার মতো এত বড় রাজনীতিবিদ, এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ, এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ এরকম কথা কিভাবে বলে? এই তাদের এলিটিজম, এই তাদের ভালো আপনি ব্যাকগ্রাউন্ডের আপনার- পরিচয়। তার চেয়ে তো আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার। আপনি আপনার- আমরা আমাদের রাজনীতিটাতে বলছি যে এইখানে তারা আমাদেরকে 1 বছর ধরে হয়তো সহ্য আপনি করতে পারছে আপনার না। দুইবারের সময় তারা হয়তো ভাবছে যে তারা 1 বছর ধরে আমাদেরকে সহ্য করতে আপনি পারছে না। আপনার কিন্তু দুইবারের নতুন সময় একবারে খরচ করে নতুন দিয়েছেন। বাংলাদেশে এই মানুষগুলোকে নিয়ে সাথে হাঁটতে হবে। তাদের যে সো কল্ড যে ফিলোসফিক্যাল জায়গা, ধন্যবাদ। ন্যারেটিভের জায়গা, এগুলো ভাঙতে ধন্যবাদ, হবে এবং সব মানুষ। ধন্যবাদ। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, এই কথা বহুবার বলা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং তার সঙ্গে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি, যিনি সব কমিউনিকেশন করে থাকেন, প্রেস সচিব, তিনিও বলেছেন যে নির্বাচন হবেই। অন্যান্যরাও এই বিষয়টিকে সমর্থন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন নির্বাচন নিয়ে সরকার কিংবা বিএনপির সংশয় নাই। আমি আপনার কাছে শুনতে চাই যে সংশয় নাই, কিন্তু মানুষ কেন ভাবছে যে নির্বাচন আদৌ হবে কিনা, হলে কি সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, কিংবা নির্বাচন কি আসলে কোনো ধরনের প্রভাবমুক্ত থাকবে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকগুলো বিষয় জড়িত। বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে, বিএনপি দীর্ঘ 17 বছর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবার একটা হিসাব থেকে ডেফিনেটলি রাষ্ট্রের সরকারের দায়িত্বে যেই ব্যক্তি আছেন তার কথার উপর রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপি আস্থা রাখতে চায়। এবং আমাদের দলের টপ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আছেন, আমরা কিন্তু সকলেই ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় ধরেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি। এখন আপনার যে প্রশ্ন, মানুষের মধ্যে নানান রকম সংশয় কেন, এই সংশয় থাকাটাও কিন্তু খুব অস্বাভাবিক না তুষার ভাই। কেন? আপনি দেখুন, এই যে দীর্ঘ 15 বছর, 2008-এ মানুষ লাস্ট ভোট দিয়েছে, আর এখন 25 চলছে, 15 না 17 বছর। এই যে একটা লম্বা সময়, এর মধ্যে মানুষ না পেরেছে ভোট দিতে, না পেরেছে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে, সেটা আপনি জাতীয় সংসদ বলেন কিংবা আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, কোনো জায়গায় মানুষ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটা বাংলাদেশে হয়নি। সো এই যে 17 বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে, আমি ভোট দিতে পারবো, আমি আমার প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবো, আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইতে পারবো, কিংবা আমি একটা ভয়হীন পরিবেশে নির্বাচনটাকে করে নিয়ে আসতে পারবো, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে কাজ করে। এবং এই কাজ করাটা আমি খুব অস্বাভাবিক দেখি না। একটা হচ্ছে দীর্ঘ 17 বছরের একটা গ্যাপ আছে, একটা দীর্ঘ 17 বছরের তিক্ত অভিজ্ঞতা আছে, বিকজ এর মধ্যে 14, 18, 24-এর কিন্তু একটা তথাকথিত নির্বাচন হয়ে গেছে 5 বছর পর পর। কিন্তু এই নির্বাচনগুলো মানুষের জন্য ভীতি তৈরি করেছে, মানুষের জন্য দুঃসহ কিছু বেদনা নিয়ে এসছে, এর বাইরে আর কিছু দিতে পারে নাই। এটা একটা দিক। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো আমরা যতটুকু স্বাভাবিক আশা করেছিলাম যে 1 বছরে সরকার কাটিয়ে উঠবে, পুলিশ আরও সক্রিয় হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে আরও বেশি সুষ্ঠুভাবে করতে পারবে। বিশেষ করে আমাদের যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে,
তারপরেও কিন্তু প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার খবর জানতে হয়। সেটা আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন, আপনি হত্যার পরিসংখ্যান দেখেন, কিংবা আপনি মবের বিস্তার দেখেন। সো এই সকল কিছু কিন্তু মানুষকে একরকম আতঙ্কগ্রস্ত করে এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আচ্ছা এখনই এরকম হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও কি পরিস্থিতি না হয়। সো এইগুলোও একটা বড় এফেক্ট ফেলে নির্বাচনে। 3 হচ্ছে আমাদের একটা বড় রাজনৈতিক দল এবং গোষ্ঠী বা এক ধরনের রাজনৈতিক ভাবধারার যে রাজনৈতিক দল আছে, আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না। মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু সরকার এখনো পরিষ্কার করে কিছু বলে নাই। বিচার এবং সংস্কারের পরিস্থিতিটা কি দাঁড়াবে এগুলো নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে। আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলকে বলতে শুনছি বিচার বা সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এই কথা যখন আসে স্বাভাবিকভাবে যেই মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না, সেই মানুষটি একজন ভোটার, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় আচ্ছা তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে, সেটা কতটুকু হলে আমরা বলবো যে এখন নির্বাচন করা যায়, এটাও একটা প্রশ্ন। সময় ব্যক্তি আক্রমণ করা হয়েছে তো আমাকে জবাবটা তো দিতে হবে। আমাকে বলা হয়েছে যে আমি প্লট চেয়েছি, অফকোর্স আমি প্লট চেয়েছি, একজন মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন। 1, 2 হচ্ছে প্লটটা আমি প্রত্যাহার করেছি আবেদনটা। আমি কিন্তু কারো বাসায় ঢুকে 1 কোটি টাকা চাইনি, আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য, আমি প্লট চেয়েছি, আমি প্রত্যাহার করেছি। 2 হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন। উনি আমার ব্যক্তি জীবনের সাথে আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক জীবনকে গুলিয়ে ফেলেছেন। ধরুন বঙ্গবন্ধুর সঙ্গে মৌলানা ভাসানীর যখন আলাদা হয়ে গেল, ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানী, আমার আব্বা অলিয়াহাদ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ আলাদা হয়ে গেল। রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানীর কাছে অ্যাডভাইস নিতে, when even he was the prime minister, অ্যাডভাইস নিতে যেতেন। এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি। বিরোধিতা তো থাকবেই, কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা, পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া, ব্যক্তি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাওয়া যে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে, এটা ছিল না। শাহ আজিজকে বঙ্গবন্ধু জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই শাহ আজিজেও জেলে যাতে ভালো থাকে সেটা উনি এনশিওর করেছেন। সো পলিটিক্যাল কালচারটার এই কালচার ছিল বাংলাদেশে, এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে। সো এই কালচারকেই আমি ধারণ করি। আমি যেমন শামীম ওসমানকে জাতা ভাষায় আক্রমণ করেছি, ওই সময় শামীম ওসমানের সাথে টকশো করা তো দূর কি বাত, শামীম ওসমান নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত। সেই সময় শামীম ওসমানের সাথে আমি তর্ক করেছি। কুসুম কুসুম বিরোধিতা কি পরিমাণ আমার বক্তব্য তারা শুনেছে যে এই কুসুম কুসুম বিরোধিতাটা জাতীয় পার্টিকে আমি বলতাম, আমি বলেছি ভালো, সেটাই একই কথা। এই ছেলেটি এত বছর পরে একই কথা বলছে। আমাকে না একটা মিনিট, আমাকে আমার ভাই একটা প্রশ্ন তুলেছেন যে না একটা আমাকে বলতে হবে যে আমি আওয়ামী লীগের সুযোগ পাবেন না, তাইলে অন্যদেরটা আপনি ফেলছেন। 18 এবং 24 এর নির্বাচন নিয়ে আমি একই প্রশ্ন করেছি যে বিএনপি ছাড়া যদি কেউ নির্বাচনে যায় সেটা কতটুকু সঠিক হবে। আর কেউ তুলেছে কিনা জানি না, আমি তুলেছি। আর আরেকদিন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি চেহারা নিয়ে কথা বলেছি। তাদের এক নেত্রী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমি নাকি পুরুষ হাতানোর ব্যাপারে এক্সপার্ট, এবং সেজন্য আমি ওয়েট ক্ষমা চেয়েছেন। 1 মিনিট মানে 1 মিনিট সাইফ, তোমার সাথে চুক্তি ছিল যে তুমি পরে আর সুযোগ পাবে না। থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটাই বিশ্বাস করি, সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিন আপা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক। উনি আমাদের হয়তো বা মারতে পারে, ঢিল মারতে পারে, বাট আমরা তাকে ফুল দিতে চাই। তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করব।